প্রাচীন যুগে পুরনো ইনকা সাম্রাজ্যে প্রচলন ছিল। তরুণদের মধ্যে যারা দৌড় প্রতিযোগিতায় দক্ষ ছিল তাদেরকে রাজ্যের সম্রাটের বার্তাবাহক হিসেবে নির্বাচন করা হতো। তাদের বলা হতো চাস্কি। সেই সব তরুণদের মধ্যেই একজন হলো কুসি, ইনকা সাম্রাজ্যের সবচেয়ে দ্রুতগামী দৌড়বিদদের একজন। জানা যায় সে খুব শিগগিরই বাবা হতে চলেছে, তাই আজকের মতো কাজ শেষ করে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আর তখনই তার বন্ধুরা তাকে শুভেচ্ছা জানায়, কারণ আজ তার জীবনের বিশেষ একদিন। বন্ধুরা তখন তাকে আরো দেখায় যে আকাশে নতুন একটা স্টার ডিজাইন তৈরি হয়েছে, যেটা শিয়ালের মতো দেখতে। ইনকাদের বিশ্বাস অনুযায়ী এটা এমন একটা ছেলের জন্মের সংকেত যে ভবিষ্যতে চাস্কি হবে। সে তো খুশি এই ভেবে যে তার একটা ছেলে হবে আজ। কিন্তু ঠিক তখনই তাদের গ্রামের জ্যোতিষী ঘর থেকে বের হয়ে এসে জানায় কুসির ঘরে ছেলে নয়, মেয়ে জন্মেছে। এই খবর শুনে কুসি কিছুটা হতাশ হয়, কারণ ইনকা রাজ্যের নিয়ম অনুযায়ী কেবল পুরুষরাই চাস্কি হতে পারে। তবে সেই জ্যোতিষী তাকে বলে এসব না ভেবে এই আনন্দঘন মুহূর্তটাকে তোমার উপভোগ করা উচিত। তাই কুসি যায় তার নবজাতক মেয়েকে দেখতে। সে তার মেয়ের নাম রাখে কায়ারা। এরপর অনেক বছর কেটে যায়। দেখা যায় কায়ারা রাস্তায় ছুটে বেড়াচ্ছে। এখন সে অনেক বড় হয়ে গেছে। তখন সে এক ছেলেকে দেখে তার সাথে পরিচয় হয়। তার নাম পালু। জানা যায় পালু হচ্ছে ইনকা সম্রাটের ছেলে। সে এখানে একটা লামাকে বশ মানানোর চেষ্টা করছে। এটাকে বশ মানাতে পারলে সে রাজ্যের উত্তরাধিকার হিসেবে উপযুক্ত বলে ধরা হবে। কিন্তু পালু লামাকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারে না। উল্টো সেই লামা রেগে গিয়ে পালুকে আক্রমণ করে বসে। কায়রা তখন পালুকে নিয়ে একটা গাছের ডালে উঠে পড়ে। এরপর কিয়ারা তাকে সাহায্য করে লামাকে নিয়ন্ত্রণ করার জন্য। লামা চলে গেলে পালু কিয়ারাকে অনেক ধন্যবাদ জানায়। পালু তখন জানতে পারে কায়রা হচ্ছে সেই বিখ্যাত দৌড়বিদ কুসির মেয়ে। সে কায়রাকে বলে সে যেন তাকে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। কায়রা রাজি হয়ে তাকে নিয়ে যায় এক বিশাল ভুট্টা খেতে, যেখানে তারা দেখতে পায় কুসি দৌড়ে যাচ্ছে সম্রাটের প্রাসাদের দিকে। পালু আর কিয়ারা দুজনেই তার পেছনে দৌড় দেয়। প্রথমে পালু এগিয়ে থাকলেও কায়রা সহজেই তাকে ছাড়িয়ে যায়। শেষমেশ তারা তিনজন একসাথে পৌঁছে যায় প্রাসাদে। কুসি সম্রাটের হাতে তুলে দেয় এক গলার হার, যেটাকে কিপু বলা হয়। এই কিপুগুলো আসলে বিভিন্ন সংকেত যুক্ত মেসেজ। এরপর সম্রাট সবাইকে ভেতরে ডাকেন, কিন্তু কিয়ারা যখন ভেতরে ঢুকতে চায় তখন রাজ্যের পুরোহিত তাকে থামিয়ে দেয়, কারণ নিয়ম অনুযায়ী শুধু চাস্কিরাই প্রাসাদে ঢুকতে পারে। কায়রা খুব রেগে ফেটে পড়ে, কারণ সে জানে এই সাম্রাজ্যের নিয়ম মেয়েরা কখনোই বার্তাবাহক হতে পারবে না। পরে কুসি বাড়ি ফিরে এসে তার মেয়েকে শান্ত করার চেষ্টা করে। সে জানে কায়রার স্বপ্ন হচ্ছে একজন চাস্কি হওয়া, আর সে আরো জানে তার মায়ের মৃত্যুর পর থেকে তার মেয়ে কতটা একা। সে কিয়ারাকে একটা ঝিনুকের তৈরি গলার হার উপহার দেয় আর দেখায় আকাশের সেই তারাটিকে, যেটা কখনোই নড়ে না। ইনকা রাজ্যের বিশ্বাস অনুযায়ী যে এই তারা একটা রেখা টেনে দেখতে পায় সে আকাশে দেখতে পাবে নানা রকম পশুর ছবি, যেটা চাস্কিদের সবসময় পথ দেখায়। কায়রা তখনও এসব দেখতে পায় না, কিন্তু কুসি তাকে আশ্বস্ত করে একদিন সে মারবে। এরপর আবার কিছু বছর পেরিয়ে যায়। একদিন কায়রা রাস্তায় হেঁটে যাওয়ার সময় দেখে একটা কলস নিজে নিজে নড়ছে। সে ভালো করে তাকিয়ে দেখে ভেতরে একটা ছোট্ট গিনিপিগ, যেটা একদল চাস্কির ঝগড়ার মধ্যে পড়ে খুব ভয় পাচ্ছে। কিয়ারা এটা দেখে তাকে সাহায্য করে পালাতে, আর তাকে নিজের ব্যাগে নিয়ে চলে যায় এক পাহাড়ের চূড়ায়। সেখানে সে তার নাম দেয় ওয়ারি। এরপর তারা পুরোটা দিন সেখানে। সেই রাত কায়রা আকাশের দিকে তাকিয়ে দেখে সেই স্থির তারাটি চারপাশে পশুর ছকের মতো তারারা জল করছে। পরদিন সে দৌড়ে তার বাবাকে সেই আনন্দের কথা জানাতে যায়, কিন্তু সেখানেই সে শুনে এক দুঃসংবাদ, ইনকা সম্রাট মারা গেছেন। এটা শোনার পর কায়রা ছুটে যায় পালুর কাছে, যে এখন তার বাবার পরিবর্তে নতুন সম্রাট হয়েছে। পালু তার পুরনো বন্ধুকে দেখে খুশি হলেও পুরোহিত তাকে কায়রার সঙ্গে কথা বলতে বাধা দেয়, কারণ এখন থেকে তাকে একজন প্রকৃত সম্রাটের মতো আচরণ করতে হবে। যদিও পালু এটা পছন্দ করে না, তবে নিজের নতুন ক্ষমতা কাজে লাগিয়ে সে একটা ঘোষণা দেয়। পালু জানায় 3 দিন পর একটা দৌড় প্রতিযোগিতা হবে, যেটার মাধ্যমে নতুন চাস্কি নির্বাচন করা হবে। কায়রা এটা শুনে বুঝে ফেলে এটাই তার স্বপ্ন পূরণের সুযোগ। সে সরাসরি প্রাসাদে গিয়ে সম্রাটের সঙ্গে দেখা করে। সেখানে তার পুরনো বন্ধুর সঙ্গে আবার দেখা হয়।
তারা একে অপরকে জড়িয়ে ধরে। যদিও পুরোহিত এসব একদমই পছন্দ করে না। কায়রা পালুকে অনুরোধ করে যেন তাকে প্রতিযোগিতায় অংশ নিতে দেয়, কিন্তু পালু জানায় আইন অনুযায়ী সেটা সম্ভব না। এতে কিয়ারা হতাশ হয়ে যায়, কিন্তু সে সেখানে একটা মুখোশ দেখতে পায়। তখন চুপি চুপি সেটা নিয়ে বের হয়ে যায়। রাতে কায়রা আর ওয়ারি যখন পাহাড় পার হয়ে বাড়ি যাচ্ছিল, তখন দূর থেকে কেউ একজন সাহায্যের জন্য চিৎকার করে। নিজের দক্ষতার মাধ্যমে সে পাহাড় বেয়ে নেমে আসে আর দেখতে পায় একজন দৌড়বিদের পা গর্তে আটকে গেছে। একটা ডাল আর পাথরের সাহায্যে কায়রা তাকে মুক্ত করে। ছেলেটি এরপর নিজের পরিচয় দেয় তুনুপু বলে। সে বিখ্যাত চাস্কি বাকুর ছেলে। সে জানায়, আমি প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিলাম। কায়রা বলে, আমিও অংশ নেব। তখন তুনুপু তাকে নিয়ে ঠাট্টা করে বলে, তুমি তো মেয়ে, তোমার কোনো সুযোগ নেই বার্তাবাহক হওয়ার। একথা শুনে কায়রা আবার রেগে যায়, কিন্তু এই অপমানই তাকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। অবশেষে সেই প্রতিযোগিতার দিন এসে যায়। কায়রাও প্রাসাদে আসে সেই মুখোশ পরে। কিছুক্ষণ পর তুনুপু আসে আর সে কায়রার চেহারা চিনে ফেলে। সে বলে সে এটা সম্রাটকে জানিয়ে দেবে। কায়রা তখন হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার পরিচয় ফাঁস করো তাহলে আমিও সবাইকে জানিয়ে দেব এক চাস্কির ছেলেকে একটা মেয়ে উদ্ধার করেছে গর্ত থেকে। আর কিছু করার উপায় না দেখে তুনুপু রাজি হয়ে যায় চুপ থাকতে। অবশেষে পালু প্রাসাদে এসে প্রতিযোগিতার নিয়ম ঘোষণা করে। চ্যালেঞ্জটা হলো দৌড়ে যেতে হবে পাহাড়ের কাছে এক নদীর দিকে। সবাইকে সাথে নিয়ে যেতে হবে কাঠের ছোট ছোট মূর্তি, যেগুলো বদলাতে হবে সোনার মূর্তির সঙ্গে। তারপর সেগুলো নিয়ে আবার ফিরে আসতে হবে প্রাসাদে। যেই প্রথম 3 জন পৌঁছাবে তারাই হবে সম্রাটের নতুন চাস্কি। সব প্রস্তুতি শেষ হলে পালু খাঁচা থেকে একটা পাখি উড়িয়ে দেয় আর তখনই দৌড় শুরু হয়। কায়রাও রেডি হয়, কিন্তু তুনুপু শুরুতেই চিটিং করে পা দিয়ে তাকে ফেলে দেয়। এতে সে পড়ে যায় আর সবাই এগিয়ে যায়, কিন্তু কায়রা হাল ছাড়ে না। সে উঠে পড়ে আর প্রাণপণে দৌড়াতে থাকে। পুরো প্রতিযোগিতা জুড়ে প্রতিযোগীরা একে অপরকে ধাক্কা দেয়, ঠেলে দেয়, কেউ কেউ কানও টেনে ধরে। কায়রাও তাদের টার্গেট হয়। একজন তাকে কনুই দিয়ে ধাক্কা দেয়, কিন্তু তবুও কায়রা থামে না। সে ছুটতেই থাকে তুনুপুকে ধরে ফেলার জন্য। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। সামনে হঠাৎ এক বিশাল পাহাড় চোখে পড়ে, যেটা পথের মাঝখানে ছিল। সে পাহাড়ের উঁচু পাথরের দেয়াল বেয়ে উপরে ওঠে, কিন্তু উপরে উঠেই সে তুনুপুকে দেখে। সে আরেকবার তাকে ধোকা দেয়। কায়রার হাত পা দিয়ে চেপে ধরে। এতে কায়রা পড়ে যায় সেই ভয়ঙ্কর উঁচু পাহাড় থেকে। সূর্য ডুবে যায়। কায়রা জ্ঞান ফিরে পায়। তার সাথে ছিল প্রিয় সঙ্গী ওয়ারি। হঠাৎ তারা খেয়াল করে তারা এক গুহার মধ্যে এসে পড়েছে। গুহা জুড়ে ছড়িয়ে আছে গোলাপি কিছু আলো। এমন সময় এক লামার অবয়ব ভেসে আসে সামনে। সে তাদের পথ দেখিয়ে নিয়ে যায় এক পাথরের দেয়ালের সামনে, যা ধীরে ধীরে খুলে গিয়ে একটা গোপন শর্টকাট রাস্তা উন্মোচন করে। গুহা থেকে বের হতেই কায়রা দেখে অন্য দৌড়বিদেরা এক জঙ্গলে ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছে। সুযোগ বুঝে সে দৌড়াতে শুরু করে তাদের আগে পৌঁছানোর আশায়। যেতে যেতে ভোর হয়ে যায়। কায়রা আবার ছুটতে থাকে। সামনে আরেকটা পাহাড় দেখা যায়, যার মাথায় একটা ছোট্ট পূজার ঘর। কায়রা সেখানে পৌঁছে একজন লোকের সঙ্গে দেখা করে, যে অপেক্ষা করছে দৌড়বিদদের মূর্তি পরিবর্তনের জন্য। সেখানে গিয়ে খুশিতে কায়রার চমকে ওঠে, কারণ সেই প্রথম সেখানে পৌঁছেছে। সে সোনার মূর্তি তুলে নেয় এবং সরাসরি রওনা হয় প্রাসাদের দিকে। এদিকে দেখা যায় সম্রাট পালু করিডোরে দাঁড়িয়ে আছে। পুরোহিত তাকে এক কাপ পানি দেয়। সে নির্দ্বিধায় সেটি খেয়ে নেয় আর বুঝতেই পারে না ভিতরে পুরোহিতের এক ষড়যন্ত্র লুকিয়ে আছে। ঠিক তখনই প্রথম দৌড়বিদ এসে উপস্থিত হয়। সবাই তো তাকে দেখে অবাক। এত দ্রুত তো আগে কখনো কোনো চাস্কি পৌঁছায়নি। কায়রা তখনও মুখোশে মুখ ঢেকে থাকে। সে সোনার মূর্তি সম্রাট পালুকে দেয় আর পালু তাকে নিজের প্রথম বার্তাবাহক হিসেবে ঘোষণা করেন। কিন্তু পুরোহিত তাকে সন্দেহ করে বসে। হঠাৎ করে সবার সামনে সে তার মুখোশ খুলে ফেলে। তখনই সব ফাঁস হয়ে যায়। নিয়ম ভাঙার দায়ে কায়রাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয় এবং প্রাসাদের কারাগারে পাঠানো হয়। পরদিন পালু নিজে কায়রার সঙ্গে দেখা করতে আসে। সে বলে, রাজ্যের নিয়ম অনুযায়ী আমায় তোমাকে বন্দি করে রাখতে হয়েছে, কিন্তু আমি জানি তুমি সত্যিই যোগ্য একজন চাস্কি। আর কিছু বলার আগেই সম্রাট হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই ভিলা হাজির হয় জেলখানায় আর কায়রার ওপর দোষ চাপায়। সে নাকি সম্রাটকে বিষ খাইয়ে দিয়েছে। প্রহরীরা পালুকে তার ঘরে নিয়ে যায়। কায়রা দুশ্চিন্তায় পড়ে যায়, কিভাবে তার বন্ধুকে সাহায্য করবে।
সে ভেবে কুল পায় না। তখন তার মাথায় একটা সুন্দর বুদ্ধি আসে। সে নিজের জামার সুতো খুলে সে একটা কিপু তৈরি করে ওয়ারিকে দেয়, যাতে সে এটা নিয়ে গিয়ে প্রাসাদের সামানের হাতে তুলে দেয়। ছোট্ট গিনিপিগটা ঠিক মতো তার আদেশ পালন করে, আর যখনই সে সামানের সামনে পৌঁছায় কিপুর মাধ্যমে বুঝে যায় যে সম্রাট গুরুতর অসুস্থ। সামান তখন দ্রুত পালুর ঘরে গিয়ে দেখে ভিলাও সেখানে আছে। সম্রাটকে পরীক্ষা করে সে বুঝে যায় তাকে বিষ দেয়া হয়েছে। পুরোহিত তখন বলে, এটা কিভাবে সম্ভব? সম্রাট তো প্রাসাদের বাইরে যায়নি। কিন্তু সামান জানায় এখন এসব ভেবে সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি যদি কিছু করা না হয় তবে 2 দিনের মধ্যে সম্রাট মারা যাবে, আর তাকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে অ্যামাজন বনের মধ্যে অবস্থিত লুনা গাছের বীজ সংগ্রহ করা। পরিস্থিতির ভয়াবহতা বুঝে পালু নিজের শেষ শক্তি দিয়ে আদেশ দেন কায়ারা এই বীজ আনবে। ভিলার আপত্তি সত্ত্বেও কায়ারাকে মুক্তি দেওয়া হয় বীজ আনার জন্য। সামান গিয়ে কায়ারাকে সবকিছু জানায়, আর কায়ারা সিদ্ধান্ত নেয় দেরি না করে তখনই রওনা দিবে। কিন্তু পুরোহিত তাকে সতর্ক করে দেয়, যদি সে ব্যর্থ হয় তবে তার জীবন দিয়ে এর মূল্য দিতে হবে। কায়ারা এতে একটুও দমে না। সে সাহস নিয়ে এই মিশনে রাজি হয়। যাওয়ার আগে সামান তাকে জানায় শুধুমাত্র গ্রামের মানুষ জানে কোথায় আছে সেই গাছ। কায়ারা দেরি না করে সেই গ্রাম খুঁজে বের করার পথে রওনা দেয়। যাওয়ার পথে পড়ে এক বিশাল কাঠের সেতু, আর নিচে গভীর খাদ। আরো ভয়াবহ ব্যাপার হলো সেতুর অনেক জায়গা ভেঙে পড়েছে, কিন্তু কায়ারা ভয় না পেয়ে লাফিয়ে লাফিয়ে সেগুলো পার হয়ে যায়। এরপর সে পথে দেখতে পায় একদল নীল প্রজাপতি। সে বুঝে যায় বাউগ্রাম কাছেই আছে। হঠাৎ ওয়ারিক ক্ষুধায় পাগল হয়ে যায়, তাই তারা গাছের মধ্যে পোকা খুঁজতে ঢুকে পড়ে। কায়ারা পোকা খেতে হবে দেখে একটু বিরক্ত হয়, কিন্তু আশেপাশে খাবার নেই দেখে বাধ্য হয়ে সেই পোকা খাওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই গ্রামের এক যোদ্ধা কায়ারার দিকে তীর ছুঁড়ে মারে। অল্পের জন্য রক্ষা পায় সে, কিন্তু ততক্ষণে আরো যোদ্ধারা এসে ঘিরে ফেলে তাকে। কায়ারাকে ধরে নিয়ে যায় গ্রামের নেতার সামনে। এইদিকে পুরোহিত সম্রাটের অচেতন অবস্থার সুযোগ নিয়ে নতুন চাষকিদের নিয়োগ করতে থাকে। কুসি তখন প্রাসাদে এসে জানতে চায় কি হচ্ছে এখানে, কিন্তু ভিলা শুধু জানায় সম্রাট অসুস্থ আর কায়ারা লুনা গাছের খোঁজে গিয়েছে। নিজের মেয়ের বিপদের কথা ভেবে কুসি একা বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। এদিকে বাউগ্রামে তাদের নেত্রী জানতে চায় কায়ারা কেন এসেছে এখানে। কায়ারা জানায়, আমি সম্রাটকে বাঁচাতে লুনা গাছের খোঁজে এসেছি। কিন্তু নেত্রী তার কথা বিশ্বাস করে না। সে সবাইকে আদেশ দেয় কায়ারাকে কুয়োয় ফেলে দিতে। কায়ারা বারবার বললেও সে শোনে না। কিন্তু হঠাৎ কায়ারা নেত্রীর গলায় ঝুলে থাকা এক পাথরের দিকে চোখ পড়ে। সে বুঝে যায় এটাই সেই পাথর যেটা সে গুহায় দেখেছিল। সে জানায় গুহায় এমন অনেক পাথর সে দেখেছে। এক আধ্যাত্মিক জ্যোতির মাধ্যমে সে সেখান থেকে বের হতে পেরেছিল। নেত্রী এটা শুনে অবাক হয়ে যায়। আসলে সেটা ছিল আপু নামের এক ঐশ্বরিক আত্মা, যে বাউগ্রামকে রক্ষা করে। তখনই সে আদেশ দেয় কায়ারাকে মুক্ত করে দাও, আর তারা তার কাছে ক্ষমা চায় তাকে সন্দেহ করার জন্য। তারা জানায় আমাদের গ্রামে এরকম এক বাইরের লোক এসে গ্রামে হামলা করেছিল। সে পুরো গ্রাম দখল করতে চেয়েছিল, কিন্তু আমরা বিদ্রোহ করায় সে প্রতিশোধ নিতে পুরো গ্রামকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। তবে লুনা গাছের বীজ দিয়ে আমরা প্রাণে বেঁচে যাই। এই গল্প শুনে কায়ারা কিছুটা অবাক হয়, কারণ এটা অনেকটা সম্রাট পালুর ঘটনার মতো। সে অনুরোধ করে যেন তাকে গাছটা দেখানো হয়। তারা তাকে গাছের সামনে নিয়ে যায়। কায়ারা গাছে উঠতে চেষ্টা করে, কিন্তু ভেজা থাকায় সে উঠে দাঁড়াতেই পারে না। তখন সে এক বুদ্ধি বের করে, ওয়ারিকে এক দড়িতে বেঁধে সোজা গাছের ফলের দিকে ছুঁড়ে দেয়। তার নিখুঁত নিশানার ছোট্ট গিরিপিগটা একদম ফলের উপরে গিয়ে পড়ে। সে ফল ছিঁড়ে বীজ এনে দেয় কায়ারার হাতে। এখন সে পালুকে বাঁচাতে পারবে। নেত্রীও এসব দেখে তার সাহসিকতার প্রশংসা করে, তাকে এক নেকলেস উপহার দেয় যাতে রয়েছে পবিত্র পাথর। এটা ফেরার পথে তাকে রক্ষা করবে। কায়ারা কৃতজ্ঞতা জানিয়ে সূর্য ডোবার আগেই পালুর কাছে ফিরে যাওয়ার জন্য দৌড়াতে শুরু করে, কারণ হাতে সময় আর একদিন মাত্র। এদিকে সন্ধ্যার সময় সম্রাটের অবস্থা খুব দ্রুত খারাপ হতে থাকে, আর ওদিকে পুরোহিত খুশি উদযাপন শুরু করে, কারণ সে ভাবছে এখনই সে নতুন নেতা হয়ে উঠবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে ঠিক তখনই কায়ারা এসে হাজির হয় লুনা গাছের বীজ নিয়ে। সে দ্রুত সেগুলো সামানের হাতে তুলে দেয়, আর সামান সেগুলো দিয়ে ওষুধ তৈরি করে এবং সেটা সম্রাটকে খাওয়ায়। সম্রাট কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে ওঠে। সে আবারও নিজের সিংহাসনে ফিরে যায়। কায়ারার সাহস আর নিষ্ঠার
জন্য পালু তাকে ইনকা সাম্রাজ্যের নতুন চাষকি ঘোষণা করে। তার প্রথম দায়িত্ব হিসেবে কায়রাকে পাঠানো হয় অন্য গ্রামের নেতাদের কাছে কিপু পৌঁছে দিতে। সময় নষ্ট না করে কায়রা দ্রুত ছুটে ছুটে সব নেতাদের মেসেজ পৌঁছে দেয়, কিন্তু কেউই নেকলেস গ্রহণ করতে চায় না, বরং তাকে দেখে তাদের মুখে দেখা যায় হতাশার ছাপ। কায়রা কিছুটা বিভ্রান্ত হয়, কিন্তু পরবর্তী এক নেতার কাছে মেসেজ দিতে গেলে তিনি তাকে বলেন সব গ্রাম এখন চরম সংকটে আছে, তাদের সাহায্যের দরকার। কায়রা তখন বলে যে পালু তো এসব জানতোই না। নেতা তখন তাকে আরেকটি কিপু দেয় যাতে সেই খবরটা সম্রাটকে জানাতে পারে। সে সেটা নিয়ে আবারও রওনা দেয়। হঠাৎ সে সেখানে দেখতে পায় 3 জন যাত্রী মরুভূমির মধ্য দিয়ে হাঁটছে। তারা বলে তারা খুব ক্ষুধার্ত। কায়রা নিজের কিছু খাবার তাদের দিয়ে দেয় যাতে তারা একটু শক্তি ফিরে পায়। যাত্রীরা তাকে ধন্যবাদ জানায় আর বলে আমরা খুব জরুরি কিছু মালামাল পৌঁছে দেওয়ার জন্যই এত তাড়াহুড়ো করছি। কথাটা শুনে কায়রার মনে সন্দেহ হয়। সে জানতে চায় তারা কি নিয়ে যাচ্ছে, কিন্তু তারা শুধু বলে এটা গোপন একটা ব্যাপার, এ ব্যাপারে কিছু বলা যাবে না। এরপর তাড়াতাড়ি তারা মরুভূমির দিকে হাঁটা শুরু করে। সব গ্রামে এমন গোপনীয়তা দেখে কায়রা একটা আইন ভাঙার সিদ্ধান্ত নেয়। সে সম্রাটের জন্য পাঠানো কিপুটা নিজেই পড়ে ফেলে। সেখানে লেখা আছে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কারণ সেখানে আর নতুন কিছুই উৎপাদন হচ্ছে না, আর রাজ্যের সব গোল্ড নিয়ে যাচ্ছে ভিলা। কায়রা কিছুতেই বুঝে উঠতে পারে না ভিলার আসল প্ল্যান কি, তাই সে এর উত্তর খোঁজার চেষ্টা করে। রাতে সে আকাশের দিকে তাকিয়ে তার বাবার উপদেশ মনে করে। তিনি বলেছিলেন কোনো সমস্যায় পড়লে সবসময় আকাশের তারা দেখে পথ খুঁজতে। তখন কায়রা তাকায় সেই তারাটার দিকে যেটা কখনো নড়াচড়া করে না। সে আকাশের কাছে উত্তর চায়। হঠাৎ তার মনে পড়ে সেই পবিত্র পাথরের নেকলেসের কথা। সে সেটা দিয়ে যখন তাকায় দেখে বিশাল এক তিমির মতো তারা। সে ভেবে নেয় এটা কোনো একটা সংকেত, গোল্ডগুলো হয়তো সমুদ্র পথে পাচার হচ্ছে। তারাগুলো যেদিকে ইঙ্গিত করছে ঠিক সেই দিকে রওনা হয় কায়রা। কয়েক ঘন্টা পর সে পৌঁছে যায় এক সাগরের কাছে। তাদের রাজ্যে এই সাগরকে ইনকা দেবী হিসেবে মানা হয়। জায়গাটা ঘুরে দেখার সময় কায়রা দেখতে পায় স্প্যানিশ সৈন্যরা ইনকার সব গোল্ড নিয়ে যাচ্ছে তাদের জাহাজে তোলার জন্য। কায়রা তাদের থামাতে চেষ্টা করে, কিন্তু 2 যোদ্ধা এসে তাকে ঘিরে ফেলে। এরা সবাই ভিলার লোক। এখন বিষয়টা পরিষ্কার যে এই পুরোহিত এক গাদ্দার। ভিলা এসে তখন আদেশ দেয় কায়রাকে ধরে স্প্যানিশ জাহাজে পাঠিয়ে দিতে। কায়রা অনেক বাধা দেয়। তখন এক সৈনিক তার ব্যাগটা ছুঁড়ে ফেলে তাকে জোর করে জাহাজে তুলে নেয়। জাহাজ ছেড়ে দেওয়ার পরপরই কায়রাকে ফেলে দেওয়া হয় জাহাজের নিজের এক ঘরে। সেখানে তার দেখা হয় তার বাবা কুসির সাথে। তাকেও বন্দি করে আনা হয়েছে। পুরোহিত তখন সেখানে আসলে কায়রা তাকে সামনে থেকেই বলে ফেলে তুমি সেই ব্ল্যাক টোড যে বাউ গ্রামের বিষ ছড়িয়ে দিয়েছ আর পলুকে প্রায় মেরে ফেলেছিলে। ভিলা এবার লুকোচুরি না করে তার আসল প্ল্যান ফাঁস করে। সে ইনকা সাম্রাজ্য নিজের নিয়ন্ত্রণে নিতে চায় স্প্যানিশ বাহিনীকে ব্যবহার করে। সব প্ল্যান বলে সে কায়রাকে ওর বাবার সঙ্গে বন্দি করে রেখে দেয়। তখন কুসি জানায় আমি তোমাকে খুঁজতে তাদের পিছু নিচ্ছিলাম, আর তখন তাদের হাতে ধরা পড়ে গেছি। এখন তারা দুজনেই বন্দি, আর তাদের হাতে সময়ও খুবই কম। ইনকা সাম্রাজ্য ধ্বংস হওয়ার আগেই তাদের কিছু করতে হবে। তখনই আশার আলো জ্বালিয়ে কায়রার ব্যাগ থেকে বের হয়ে ওয়ারি চুপি চুপি জাহাজে ঢুকে পড়ে আর নিচে এসে তার বন্ধুর কাছে যায়। এরপর তার ধারালো দাঁত দিয়ে সে কায়রা আর কুসিকে মুক্ত করে দেয়। মুক্ত হয়ে দুজনেই উঠে যায় উপরের ডেকে, আর কায়রা তখন ক্যাপ্টেনের কেবিনে উকি দেয়। ভেতরে সে দেখে ভিলা স্প্যানিশ নেতার সাথে কথা বলছে। ভিলা বলে তুমি তোমার কথা রাখবে তো? ইনকা শহর আর গোল্ডের অর্ধেকটা আমাকে দেবে তো? ক্যাপ্টেনও রাজি হয়। সব শুনে কায়রা, কুসি আর ওয়ারি একসাথে জাহাজ থেকে লাফিয়ে পড়ে, আর সৈন্যরা ছোট্ট নৌকা নিয়ে তাদের পেছনে ধাওয়া করে। কিন্তু কুসির শরীর তখনও দুর্বল, সে বেশি দূর সাঁতার কাটতে পারে না। কায়রা তখন বাবাকে একটা কাঠের গুঁড়িতে ভর করে ভাসিয়ে দেয় আর নিজে সৈন্যদের মুখোমুখি হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে কুসি জ্ঞান হারিয়ে ফেলে আর ডুবে যেতে থাকে। তখনই বিশাল এক হামব্যাক তিমি এসে তাকে বাঁচিয়ে তোলে। এদিকে কায়রা নিজের সমস্ত শক্তি দিয়ে সৈন্যদের নৌকা উল্টে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। ওরা তাকে আবার ধরে ফেলে এবং জাহাজে ফিরিয়ে নিয়ে যায়। পরদিন ভিলা আর স্প্যানিশ সেনারা কায়রাকে বন্দি করে ইনকা শহরের দিকে রওনা দেয়। শহরের কাছে আসতেই ক্যাপ্টেন সৈন্যদের বলে অস্ত্র প্রস্তুত রাখতে,
কারণ এখানেই শুরু হবে আক্রমণ। কিন্তু সুযোগ বুঝে কায়রা পালিয়ে যায়। পুরোহিত সেটা দেখে তার পেছনে তেড়ে আসে। হাতে তলোয়ার নিয়ে কায়রাকে মারার চেষ্টা করে সে, কিন্তু কায়রা দারুণভাবে সেই আঘাত এড়িয়ে নিজের হাতে বাঁধা দড়ি কেটে নেয়। তবু ভিলা থেমে থাকে না, সে আবার আক্রমণ করে। তখন ওয়ারি লাফ দিয়ে এসে বন্ধুর পাশে দাঁড়ায়, কিন্তু এক আঘাতে সে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। এবার কায়রার আর পেছন ফিরে যাওয়ার কোনো উপায় নেই। ভিলা তলোয়ার দিয়ে তাকে শেষ করে দিতে চায়। ঠিক তখনই কুসি সেখানে চলে আসে। সে তার স্লিংশট দিয়ে পুরোহিতকে আঘাত করে। এর পরপরই আরো ইনকা যোদ্ধারা এসে হাজির হয়। তারাও স্লিংশট হাতে স্প্যানিশ সৈন্যদের মোকাবেলা শুরু করে। ভয়ানক এক যুদ্ধ শুরু হয়। এক সৈনিক কুসির ওপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কুসি পাল্টা আঘাত করে। ওদিকে কায়রা আবারও ভিলার হাত থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ভিলা এবার তার শেষ আঘাতটা দিতে এগিয়ে আসে, কিন্তু কুসি আবার এসে মেয়েকে রক্ষা করে। সে পুরোহিতের গলায় দড়ি পেঁচিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে ইনকা যোদ্ধারা আর স্প্যানিশ বাহিনীর মধ্যে যুদ্ধ আরো ভয়ানক রূপ নেয়। হঠাৎ সেখানে সম্রাট পালুও চলে আসে। তিনি তার বাহিনী নিয়ে হাজির হন কায়রা আর কুসিকে সহায়তা করতে। সে অনেক ইনকা যোদ্ধা আর লামা নিয়ে শত্রুদের দিকে এগিয়ে যায়। এটা দেখে স্প্যানিশ ক্যাপ্টেন ক্ষিপ্ত হয়ে ওঠে। কায়রাকে দেখে সে নিজেই তাকে খতম করতে যায়। সে কায়রার পেছনে ছুটে চলে পাহাড়ের ধারে। কায়রা পালাতে পালাতে এক পর্যায়ে পাহাড়ের কিনারে ঝুলে পড়ে। ক্যাপ্টেন তখন তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে পালু রেগে সামনে এগিয়ে আসে, কিন্তু ক্যাপ্টেন সহজেই তার অস্ত্র কেড়ে নিয়ে নিজের তলোয়ার নিয়ে তার দিকে ধেয়ে আসে। পালু মাটিতে পড়ে থাকা একটা বর্শা হাতে তুলে নেয়, আর তখন শুরু হয় এক রুদ্ধশ্বাস দ্বন্দ্ব। এটাই ছিল ইনকা সাম্রাজ্যের ভাগ্য নির্ধারণের জন্য শেষ যুদ্ধ। তখন হঠাৎ চারপাশের পাহাড় ঘিরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ে। চারদিকে পাথরগুলো ফেটে যেতে থাকে। স্প্যানিশ সেনারাও ভাগ হয়ে যায়। ঠিক তখনই ক্যাপ্টেনের পেছনে বিশাল এক পাথর উঠে আসে, আর সেটার ওপর দাঁড়িয়ে ছিল কায়রা। সে তার বাবার লাঠি দিয়ে ক্যাপ্টেনের মাথায় প্রচন্ড এক আঘাত করে তাকে ফেলে দেয়। এবার পালু আর কায়রা আবারও একত্রিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু সেখানকার পাহাড়গুলো ধীরে ধীরে ভেঙে পড়ছে। তখন দুজনে এক লামার পিঠে চড়ে পালাতে যায়, কিন্তু তারা প্রায় গড়িয়ে পড়ে এক ফাটলে। ঠিক তখনই কুসি এগিয়ে এসে তাদের ধরে টেনে তোলে। পাহাড় আলাদা হয়ে যাওয়ার পর স্প্যানিশ বাহিনী পিছু হটতে বাধ্য হয়। ভিলা পালাতে যায়, কিন্তু কায়রা মাটি থেকে স্লিংশট তুলে নেয় আর এক ঢিলে বিশাল এক পাথর ফেলে দেয়, যা গিয়ে ভিলার সামনের পথ বন্ধ করে দেয়। পালানোর সুযোগ না দিয়ে বিশ্বাসঘাতক পুরোহিতকে ধরে নিয়ে যাওয়া হয় শহরে, যাতে সে তার অপরাধের শাস্তি পায়। অবশেষে কায়রা, পালু, কুসি জনগণের সঙ্গে নিরাপদে ফিরে আসে। এরপর নিশ্চিত হয় যে ইনকা সাম্রাজ্য এখন নিরাপদ আছে। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।